আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো আমরা প্রতিদিনকার মতোই আজকে আবার রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের ক্লাসের জন্য আমি হাজির হয়েছি। তো আমরা বরাবরের মতোই জারণ বিজারণটা শেষ করে তারপরে আবার ম্যাথগুলা শুরু করব, আর ম্যাথগুলা শেষ করে আবার পরবর্তী অংশে যাব। তো আমরা গতদিন যে বিষয়টা আলোচনা করছিলাম, জারণ বিজারণ সমতাকরণ, তোমাদের দুইটা কাজও দিছিলাম। ব্যাপক সারা তোমাদের মধ্যে থেকে আমরা পাইছি, এটা অস্বীকার করার কিছু নাই। মেসেঞ্জারে, গ্রুপে, কমেন্টে তোমরা অনেকভাবে জানাইছো আমাকে, কিন্তু অনেকেরই দেখলাম যে সমতাকরণে ভুল হয়েছে। এর মূল কারণটা হচ্ছে শেষের অংশটা, অর্থাৎ কি ওই যেখানে আয়ন সরবরাহ করতে হয়। আমার সাথে একমত কিনা, তোমাদেরও এই প্রবলেমটা হয়েছে কিনা একটু জানাও, যে আসলে আয়ন সংযোজনের সময় প্রয়োজনীয় আয়ন যখন সরবরাহ করতে গেছি তখনই যত ঝামেলা বাড়ছে। এই বিষয়টা কিন্তু তোমাদের থেকেই আমি উপলব্ধি করতে পারছি। তো তোমাদের ক্ষেত্রেও কি এরকম সমস্যা হচ্ছে কিনা সেই ব্যাপারটা একটু জানাও তো। আমরা আজকেও আবার এই সমতাকরণ অংশটাই আলোচনা করব, কারণ এটা তোমাদের একটু গুরুত্বপূর্ণ অংশ। আর এটা কিন্তু অনেকেই ম্যাথ মনে করতেছে, এটা ম্যাথ না, এটা একটা রিয়াকশন। আমি কি করলাম, সমতা করলাম, এটা আসে পরীক্ষায়, ম্যাথ না। তাছাড়া তুমি যে কোনো রিয়াকশন যে কারো কাছ থেকে বলতে পারে যে তুমি এটা সমতাকরণ করো, কিন্তু তোমার এটা না জানা থাকলে তো সমতাকরণ হবে না। তো একটু আগে সবাই কেমন আছো সেটা জানাও, আর কোথা থেকে জয়েন করতেছো সেটা জানাও। আর একটা ব্যাপার হচ্ছে সব কিছু সাউন্ড, তারপরে নেট ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, রোটেট হয়েছে কিনা, এই বিষয়গুলো একটু আগে জানাও। আর যারা আমার কলেজের আছো তারা রুলগুলো জানাও একটু। আমরা এটা আমাদের একটা কাউন্টেবল বিষয় আছে, এটা আমরা পরে তোমাদেরকে শেয়ার করব হয়তো। তো আসো আমরা আর কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো জারক বিজারক সম্পর্কে কিন্তু আমরা ধারণা নিয়েছিলাম। তো জারক বিজারকের মধ্যে আজকে আমরা গতদিন 4-5টা বিক্রিয়া দেখছিলাম, আজকে আর 4-5টা বিক্রিয়া দেখব। মোটামুটি ইন্টারমিডিয়েটগুলো এই 4-5টা 8-10টা বিক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে তুমি যদি চাও, তোমার যদি সদ ইচ্ছা থাকে যে আসলে এই 4-5টা বিক্রিয়ার বাইরেও বা 8-10টা বিক্রিয়ার বাইরেও আমি আরও কিছু বিক্রিয়া দেখতে চাই, একবার করে দেখে নেওয়াটা ভালো। তুমি মনে করো যে একটা বিষয় একবারও দেখলা না, সেটার চেয়ে একবার দেখে নেওয়াটা অনেকটাই তোমার জন্য কাজে দিবে। তো আশা করতেছি তুমি আমার সাথে থাকবা। আগামী 30-35 মিনিট একসাথে থাকলে আমরা আরও অনেক কিছু বিষয় অন্ততপক্ষে জানতে পারবো। তাহলে একটু লক্ষ্য করো, আমরা বেশ কয়েকটা বিক্রিয়া পড়ছিলাম, তার মধ্যে এই বিক্রিয়াটা কিন্তু প্রথম যে বিক্রিয়াটা একটু লক্ষ্য করো, অক্সালিক অ্যাসিড, তারপরে K2Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড। এখানে কোনটা মাধ্যম একটু জানাও তো দেখি। এখানে 3টা বিক্রিয়ক দিছি, তার মধ্যে এখানে কোনটা মাধ্যম এটা একটু জানানোর চেষ্টা করো তো তোমরা। মাধ্যম কোনটা, অক্সালিক অ্যাসিডটা মাধ্যম নাকি সালফিউরিক অ্যাসিডটা মাধ্যম? এক্ষেত্রে অনেকেরই একটু কনফিউশন হইতে পারো, যে বলতে পারো যে সালফিউরিক অ্যাসিড মাধ্যম। তাহলে আমার তোমাদের কাছে কোশ্চেন থাকলো, তাহলে অক্সালিক অ্যাসিড দোষটা কি করছে? অক্সালিক অ্যাসিডও একটা মৃদু অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডেও এখানে লঘু দ্রবণ নিতে হবে। তাহলে লঘু দ্রবণ নিলে কেন সালফিউরিক অ্যাসিড মাধ্যম বা অক্সালিক অ্যাসিড মাধ্যম নয়? তাহলে কোনটাকে তোমরা মাধ্যম বলতেছো এবং কেন মাধ্যম বলতেছো একটু ক্লিয়ার করার চেষ্টা করো তো দেখি। আমি যদি এই মুহূর্তে উত্তর নাও দিতে পারি, পরে উত্তর দিতে পারবো। যে কোনো ধরনের ভুল উত্তর দিলেও আমি এটাকে সংশোধন করার চেষ্টা করব, ভয় পাওয়ার কিছু নাই। তো একটু ট্রাই করো না। তো এই বিক্রিয়াটা আমি তোমাদেরকে দিছিলাম, কিন্তু অনেকেই দেখাইছো, আবার অনেকেও আসো এরকম যে এটা আসলে গুরুত্ব দিছো না। গুরুত্ব যারা দিছো না তাদের ক্ষেত্রে আমি বলবো যে গুরুত্বটা দেওয়া উচিত, আর গুরুত্ব দিলেই আমরা ভালো করতে পারবো। তাহলে এখানে আমরা সালফিউরিক অ্যাসিডটাই আসলে মাধ্যম, এখানে পাতলা সালফিউরিক অ্যাসিড নেই, ওই সালফিউরিক অ্যাসিডটা মাধ্যম। আসো আগে এই সমতাটা করি, পরে একটু ব্যতিক্রমী আশায় যাব। আর আমি বললাম যে এটা শর্টকাটের সমতাকরণটাও আমার শিখতে হবে ম্যাথের জন্য। তো এটা ম্যাথ আজকে যদি সম্ভব হয় করব, না হয় ম্যাথ ক্লাস সামনের দিন নিব, সামনের দিন আমরা সমাধান করব এটা সহজভাবে। তো এখানে আমরা আবার একটু লিখেই প্রথমবার করি। যারা কত ক্লাসটা মিস করছো আজকেরটা একটু মনোযোগ দাও, আজকেরটা মনোযোগ দিলেও তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথম বিক্রিয়াটাকে একটু সমতা করার চেষ্টা করতেছি। আর প্রথম বিক্রিয়াটাতে
আছে কি কি অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে মাধ্যম। যারা কমেন্ট করছো তারা তো বুঝেই কমেন্ট করছো যে সালফিউরিক অ্যাসিড। আর কেন এটা আমি তোমাদের কমেন্ট দেখে দেখে উত্তর দেব। আর এখানে বিজারক কোনটা, যে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে বিজারক আমরা লিখে ফেলি। 1 নম্বরটা করতেছি আমরা, এখানে বিজারক। বিজারক মানে ইলেকট্রন দাতা নাকি গ্রহীতা, আবার তোমাদের পেস লাগতে পারে, তো সেটা আমরা অনেকবার বলছি। বিজারক মানে ইলেকট্রন দাতা, তার মানে অক্সালেট আয়নটা হচ্ছে ইলেকট্রন দাতা। এখানে হাইড্রোজেনটাকে আমরা দর্শক আয়ন বলে বাদ দিছি। তারপরে জারক, তাহলে এখানে জারক কোনটা আছে একটু যদি আমরা লক্ষ্য করি, জারকটা হচ্ছে কি Cr2O7 2-। তাহলে এখানে বিজারক অক্সালেট আয়ন কতটা ইলেকট্রন ত্যাগ করে, বিজারক কতটা ইলেকট্রন ত্যাগ করে, জারকে কতটা ইলেকট্রন গ্রহণ করে, এই বিষয়টা আমরা একটু লিখে নিই। তাহলে লেখো C2O4 2- আয়ন। তোমাদের ভুলগুলো আজকে বুঝতে পারবা। আয়ন কয়টা ইলেকট্রন ত্যাগ করে? দুইটি ইলেকট্রন ত্যাগ করে 2 মোল কার্বন ডাইঅক্সাইড গঠন করে। কয় মোল কার্বন ডাইঅক্সাইড গঠন করে? 2 মোল। 2 মোল কার্বন ডাইঅক্সাইড গঠন করে। আমি একবারে প্রশংসাপূর্ণভাবে লিখতেছি, গঠন করে। তারপরে আবার আমরা যদি বিজারকটা লিখতে চাই, বিজারকে কি হবে, জারকে কি হবে, Cr2O7 এর প্রত্যেকটি ক্রোমিয়াম 6+ আছে এখানে। তো ক্রোমিয়াম 6+ আছে, এই K2Cr2O7 এটার জারণ অবস্থা 6+ আছে। প্রত্যেকটি ক্রোমিয়াম 3টি করে মোট কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 6টি ইলেকট্রন গ্রহণ করে। ক্রোমিয়াম 3+ আয়ন গঠন করে। 2টা ক্রোমিয়াম 3+ আয়ন গঠন করে। ও এই বিষয়টাই আমি তোমাদেরকে ওই দিন পড়াইছিলাম। আমি আজকে আবার লিখতেছি কেন, যে তোমাদের একটু সমস্যা আছে সেগুলো যেন হয়ে যায়। তাহলে প্রথমে অর্ধজারণ বিক্রিয়া, অর্ধজারণ। তাহলে অর্ধজারণটা কার ঘটবে? নিঃসন্দেহে জারণ ঘটবে বিজারকের। তাহলে C2O4 2-। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা। ত্যাগ করে কিসে পরিণত হবে? কার্বন ডাইঅক্সাইড। কয় মোল কার্বন ডাইঅক্সাইড? 2 মোল কার্বন ডাইঅক্সাইড। তারপরে বিজারণ কার ঘটবে? জারকের। বিজারণ তাহলে কার ঘটবে? জারকের। জারক কি এখানে? Cr2O7 2-। তাহলে এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা, মাধ্যমের উপস্থিতিতে। তাহলে মাধ্যমের জন্য একটু জায়গা রাখবো। আর লবণ গঠনের জন্য অবস্থান্ত ধাতুটা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা জানি যে ক্রোমিয়ামের জারণ অবস্থা 3+ হয়, তাহলে 3+ হবে। কয়টা ক্রোমিয়াম? 2টা। আর যতটা অক্সিজেন ততটা পানি গঠন করবে। তাহলে 7টা অক্সিজেন 7 মোল পানি গঠন করবে। 7 মোল পানির জন্য কতটা হাইড্রোজেন? 14টা হাইড্রোজেন। খুব ইজিলি এটা করে ফেলছো তোমরা, আমি দেখলাম আমাদের এতে। কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে পরবর্তীতে। একটু যে জায়গাটায় ঝামেলা হচ্ছে সেটা আমরা একটু আলোচনা করব। একটু লক্ষ্য করো, প্রথমটাতে ইলেকট্রন ত্যাগ করছে 2টা, আর পরেরটাতে ইলেকট্রন গ্রহণ করছে 7টা। তার মানে এটা কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে সমান করতে হলে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দ্বিগুণে 6 হয়। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? ইলেকট্রন বাদ। তাহলে এখানে থাকতেছে 3C2O4 2- প্লাস এখানে থাকতেছে ডাইক্রোমেট আয়ন, তারপরে 14টা হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? 6টা কার্বন ডাইঅক্সাইড, 2টা ক্রোমিয়াম 3+ আর 7 মোল পানি। এখন আমরা এটা তো আসলে আয়নিত সমীকরণ, বা এটাকে আমরা বলি কঙ্কাল সমীকরণ। তো আমরা যদি এখন সমতাকৃত সমীকরণটা লিখি, বা ওইটা আয়ন সহ সমীকরণটা লিখি, তাহলে আয়ন নিয়ে পাই, আয়ন সরবরাহ করে পাই। তাহলে আয়ন যদি নেই তাহলে কি হচ্ছে একটু লক্ষ্য করো। এটা কই থেকে আসছিল? H2C2O4 থেকে। কয় মোল? 3 মোল। তাহলে এটাও অ্যাসিড, এখান থেকেও কিন্তু H+ তৈরি হয়। এখানে কত মোল H+ তৈরি হয়? 3 দুগুণে 6 মোল। এটা মাথায় রাখবা। তাহলে এখানে Cr2 K2Cr2O7, তাহলে পটাশিয়াম 2টা ছিল এখানে। আর এখান থেকে কিন্তু অলরেডি এখানে 6টা চলে গেছে। কেন? এই যে 3H2, তাহলে 6টা চলে গেলে আর 8টা থাকে। 8টার জন্য কিন্তু এখানে 4 মোল সালফিউরিক অ্যাসিড হবে। এই জায়গাটাতেই তোমরা ভুল করছো। তাহলে একটু লক্ষ্য করো, এই জায়গাটাই ভুল করছো। আরেকটা ভুল হয়েছে শেষের দিক থেকে। তাহলে 4, এটা তো নিরপেক্ষ, 6 মোল কার্বন ডাইঅক্সাইডই থাকবে। তারপরে ক্রোমিয়াম সালফেট
কেন? ক্রোমিয়ামটা হচ্ছে ধনাত্মক আর অ্যাসিডের ঋণাত্মক আয়ন হচ্ছে সালফেট, তাহলে সালফেটের সাথে যুক্ত হবে, তাহলে ক্রোমিয়াম সালফেট CrSO4, এটার যোজনী 2 আর এটার যোজনী 3। তাহলে একটু লক্ষ্য করো এখানে ক্রোমিয়াম 2টা ব্যবহার করেছি, তারপরে সামনে আর 2 দিতে হবে না, অনেকেই দিছো কিন্তু। তাহলে প্লাস এখানে 7 মোল পানি, পানিটার তো নিরপেক্ষই থাকবে, প্লাস এখানে পটাশিয়ামটা রয়ে গেছে, তাহলে K2SO4, 2টা K2, এই যে দুইটা K হয়ে গেছে। আমার মনে হয় যে মোটামুটি হয়ে গেছে। আমি আসলে আমার পেজে শেয়ার দিতে পারতেছি না, আমাদের পেজ গ্রুপগুলোতে শেয়ার দিতে পারতেছি না, আমি হয়তো ক্লাস শেষে তোমাদেরকে গ্রুপে শেয়ার দিতে পারবো। তো তোমরা যারা আসো তোমরা একটু বেশি করে শেয়ার দিয়ে দেও, ক্লাসগুলো শেয়ার দিয়ে দেও, শেয়ার দিয়ে দিলে আমি বুঝতে পারবো যে তোমাদের আমি যেহেতু দিতে পারতেছি না, কি জানি আমার প্রবলেম হচ্ছে মনে হয় আমার আরেকটা মোবাইলে। তো তোমরা একটু দয়া করে বিভিন্ন গ্রুপগুলাতে শেয়ার দিয়ে দাও, আমাদের কলেজের গ্রুপগুলাতে এবং বাইরের যে গ্রুপগুলা বারবার আমার ক্লাসটা দেখতে চায় ওই গ্রুপগুলাতে একটু দিয়ে দেও দয়া করে। আর ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আর এই বিষয়টা বুঝতে পারছো কিনা এইটা একটু জানাও তোমরা, যে আমরা আসলে এটা কিন্তু গত দিনের কাজ, তোমাদের কাজ অনেকের ভুল হয়েছে, তো এই জন্য আমি কিন্তু আবার এটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো সবার যদি অনেকেরই ভুল হয় তাহলে আসলে বিষয়টা তো অ্যাভয়েড করে আমি চলে যাইলে কি হইতেছে ব্যাপারটা থাইকেই যাবে, তোমাদের ভুল থেকে যাবে। তো এটা তো আমি চাই না আসলে, এই জন্যই কিন্তু আমি আবার একটু দেখাইলাম। এখন আসো আরো 2-1টা বিক্রিয়া দেখাবো আমরা। আবার একটু লক্ষ্য করি এখানে 2 নাম্বার বিক্রিয়াটা। তো 2 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে H2O2 প্লাস এটার সাথে বিক্রিয়া করছে KMnO4, এই ক্ষেত্রে মাধ্যম নিছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে আসলে এখানে আসলে বিক্রিয়াটা কি হয় সেটার জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা সমতা করব। এখন একটু আমি একটা তোমাদের কাছে কোশ্চেন রাখতেছি, একটু কোশ্চেনটার উত্তর দাও তো আগে। তাহলে আগের বার আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করছি সালফিউরিক অ্যাসিড, এখন ব্যবহার করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়া এগুলা কিন্তু লঘু, অবশ্যই লঘু দ্রবণ। তাহলে আমার কথা হলো এখানে সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করার পরিবর্তে যদি আমি নাইট্রিক অ্যাসিড দেওয়া যাবে কিনা, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যাবে কিনা এটা একটু বলো তো দেখি। আমি আগে তোমাদের কমেন্টগুলো দেখি, তারপরে আমি নিজে ব্যাখ্যা দিব। তাহলে আগে তুমি একটু বলার চেষ্টা করো তো নাইট্রিক অ্যাসিডকে কোনো মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে কিনা, নাইট্রিক অ্যাসিড মাধ্যম হিসেবে ব্যবহার করা যাচ্ছে কিনা এটা একটু দেখো। তো আমরা কাজটা করতে থাকি, তোমরা একটু কমেন্ট করতে থাকো যে এখানে নাইট্রিক অ্যাসিডকে মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে কিনা। একটু আমরা দেখে নিই যে তোমরা আসলে সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, মোটামুটি সাউন্ড ঠিক আছে, কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবা যে ঠিকঠাক আছে কিনা। স্যার খুব ভালো লাগলো যে আগের বিক্রিয়াগুলো কিভাবে পাবো, আগের ভিডিওগুলো কিভাবে পাবো? ও, আমার আগের ভিডিওগুলো পাইতে গেলে তোমরা অবশ্যই আমার টাইমলাইন দেখলেই পাবা। আমার টাইমলাইনে 1, 2, 3 এভাবে নাম্বার দিয়ে ক্লাসগুলো আছে, একেবারেই তুমি দেখতে পারবা। তো আসো আমরা আর কথা না বাড়াই, আমরা নাইট্রিক অ্যাসিডকে কেন মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না এক কথায় একটু বলো, এক কথায় একটু কমেন্ট করে জানাও যে সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় কিন্তু নাইট্রিক অ্যাসিডকে মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় না কেন, এই বিষয়টা একটু জানাও প্লিজ। হ্যাঁ, তাহলে আমি তোমাদের আরো বিষয়গুলা হয়তো বলতে পারবো কেন এটা হয় না। নাইট্রিক অ্যাসিডকে যাবে, অনেকেই বলতেছে যে নাইট্রিক অ্যাসিডকে মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে। দেখো আর একটু চিন্তা করে তোমরা একটু উত্তরটা জানাও, আমি তার আগে এটা করি। তাহলে এখানে বিজারক কোনটা? আমরা জানি যে পারক্সাইড যখন জারকের সাথে বিক্রিয়া করে তখন বিজারক হিসেবে কাজ করে। তাহলে বিজারক হচ্ছে এখানে O2 এই যে পারক্সাইড H2O2টারে আমরা 2টা হাইড্রোজেন বাদ দিলাম, তাহলে 2টা মাইনাস আয়ন এখানে হবে, তার মানে এটা হবে O2 তারপরে জারক, তাহলে জারক কোনটা হবে একটু লক্ষ্য করো, জারকটা হচ্ছে এই KMnO4 থেকে MnO4টা মাইনাস করলাম, তাহলে এটাই হলো KMnO4, এটা হচ্ছে জারক। তাহলে আমরা ওই ইয়াগুলা আমরা রাইখে দিলাম টিং টিং টিং, এটাগুলা তুমি লিখতে পারবা যে কয়টা ইলেকট্রন ত্যাগ করলো, কয়টা ইলেকট্রন গ্রহণ করলো, এই বিষয়গুলা কিন্তু আমরা একেবারে জারণ বিজারণের প্রথম ক্লাসটা দেখতে হবে। যারা এখনো মনে করতেছো যে স্যার আমার তো পেস্ট লাগতেছে, কি জায়গায় পেস্ট লাগতেছে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে কয়টা ত্যাগ করবে এই বিষয়টা আমার মন থাকে না, তাহলে
তাহলে তুমি কালকের ক্লাসটা মানে প্রিভিয়াস ক্লাসটা তুমি প্রথমে দেখতে পারো, অথবা তুমি জারণ বিজারণের প্রথম ক্লাসটা দেখতে পারো, তাহলেই তুমি পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে আমরা অর্ধ জারণ বিক্রিয়াটা লিখি। তাহলে অর্ধ জারণ কার ঘটবে? অর্ধ জারণ ঘটবে বিজারকের। তাহলে অর্ধ জারণ বিক্রিয়াটা কি? তাহলে একটু লক্ষ্য করো, O2 2 মাইনাস কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে কি হবে? অক্সিজেনে পরিণত হবে। আবার অর্ধ বিজারণ কার ঘটবে? আমরা যদি মনে করি যে হাজার হাজার বিক্রিয়া মনে রাখবো কিভাবে, না, আমি যে 10টা বিক্রিয়া করছি তোমার ইন্টারমিডিয়েটে গত 7 বছর যাবত সৃজনশীল হয়েছে, তার মধ্যে এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই। তো টেনশন করার কিছু নাই, তোমার একটু প্র্যাকটিসে রাখতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। MnO4 মাইনাস, সেটার ম্যাঙ্গানিজের জারণ অবস্থা আছে +7, সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 5টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা ইলেকট্রন জারক তো গ্রহণ করবে। তাহলে 5টা গ্রহণ করে লবণ গঠনের জন্য, এই জারক থেকে বের হয়ে লবণ গঠনের জন্য Mn2+ গঠন করে। আর কতটা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন আছে, 4 মোল পানি গঠন করবে। 4 মোল পানির জন্য কতটা হাইড্রোজেন লাগবে? 8টা হাইড্রোজেন লাগবে। তার মানে মাধ্যম থেকে আসবে 8টা হাইড্রোজেন। তাহলে এই ক্ষেত্রে এখন দেখো, উপরেরটার মধ্যে এই জায়গাটাতেও তোমরা প্যাচ লাগাইছো, উপরেরটার মধ্যে ইলেকট্রন 2টা ত্যাগ করছে, আর পরেরটার মধ্যে গ্রহণ করছে 5টা। তাহলে আমরা সমতা করতে গেলে কি করতে হবে? একটা কিছু দিয়ে গুণ করলে তো হবে না, কারণ এটা 5 দিয়ে গুণ করলে এখানে 10টা হয়ে যাবে, এখানে তো 5টাই থাকবে। তার মানে একটারটা দিয়ে আরেকটারে গুণ করতে হবে, অর্থাৎ 5 দিয়ে গুণ করতে হবে উপরেরটাকে, আর নিচেরটাকে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলেই একমাত্র সংখ্যাটা মিলবে। তাহলে এখন আমরা দেখি যে 5 দ্বিগুণে 10, 5 দ্বিগুণে 10, ইলেকট্রন ইলেকট্রন বাদ। তো এখন আসো আমাদের কি আয়ন পাওয়া গেল, শেষে সমতাকৃত আয়নগুলা লিখি। 5O2 2 মাইনাস প্লাস, এই উপরে নাই, এখানে আছে 2 MnO4 মাইনাস, আর এখানে 8 দ্বিগুণে 16টা H প্লাস, এখানে হচ্ছে 5টা O2। আমার সাথে সাথে খাতা নিয়ে একটু করার চেষ্টা করো, তাহলে আরো সহজে বুঝতে পারবা। Mn2+, দেখে দেখে তো অনেক কিছু হয় না, অনেক কিছু প্র্যাকটিস করতে হয়। তাহলে এটাও সেরকম একটা কিছু। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এইভাবে কি করলাম, আয়নিত কঙ্কাল সমীকরণটা লিখে ফেললাম। এখন এটার মধ্যে প্রয়োজনীয় আয়ন যদি সরবরাহ করি, তাহলে প্রয়োজনীয় আয়ন কিভাবে সরবরাহ করব? এই O2 2 মাইনাসটা আসছিল কোথা থেকে? হাইড্রোজেন পারক্সাইড, অর্থাৎ এখানে 5 মোল H2O2 হবে। তাহলে 5 মোল H2O2 জন্য এখানে তো H ব্যবহার হয়ে গেছে, 5 দ্বিগুণে কয়টা? 10টা। যদি হাইড্রোজেন সমৃদ্ধ বিজারক জারক থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কতটা হাইড্রোজেন এখান থেকে চলে আসলো। তাহলে হাইড্রোজেন এখানে কিন্তু চলে আসছে 5 দ্বিগুণে 10টা, মাথায় রাখবা এটা। তাহলে এখন এই MnO4 মাইনাসটা কোথা থেকে আসছিল? KMnO4। তাহলে KMnO4 এখানে 2 মোল দিলাম, 2 মোল প্লাস এখানে 16টা হাইড্রোজেন ছিল, তার মধ্যে 10টা এসে গেছে, তার মানে আর 6টা রয়েছে। 6টার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এক কারীয় অ্যাসিড, অর্থাৎ হাইড্রোজেন একটা, তার মানে এটা 6 মোল লাগবে। যদি সালফিউরিক অ্যাসিড নিতাম তাহলে 3 মোল নিতাম এই বিক্রিয়াটা। তাহলে অক্সিজেন তৈরি হয়েছে 5 মোল অক্সিজেন। এটা তো নিরপেক্ষ, নিরপেক্ষ পদার্থের সাথে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন যুক্ত করার কোনো দরকার নাই। তাহলে এটা ধনাত্মক আয়ন, ধনাত্মকের সাথে ঋণাত্মক যুক্ত করব। কার ঋণাত্মক যুক্ত করব? অবশ্যই অ্যাসিডের ঋণাত্মক। তাহলে লবণ গঠন করবে MnCl, এটার যোজনী 2, তাহলে এখানে Cl2 দিলাম 2 প্লাস এখানে পানিটাও নিরপেক্ষ, তাহলে 8 মোল পানি প্লাস আরেকটা জিনিস রয়ে গেছে পটাশিয়াম। তাহলে পটাশিয়াম ক্লোরাইড কয় মোল হবে? সামনে যেহেতু পটাশিয়াম 2টা আছে, 2 মোল। তাহলে এই হলো সমতাকৃত সমীকরণ। প্রত্যেকটা আয়ন তোমার দেখো একেবারে মিলে গেছে, যে এখানে হাইড্রোজেন মিলবে, অক্সিজেন মিলবে, সবকিছু মিলবে একদম সুন্দরভাবে, তোমার এই বিষয়গুলা মিলে যাবে। তাহলে আমরা এই 2 নাম্বার সমীকরণটা করে ফেললাম। একটু যদি বলি, এখানে তোমাদের একটা কমেন্ট দ্রুত আমি আশা করতেছি, এখানে একটু লক্ষ্য করো, অক্সিজেন, অক্সিজেনের জারণ অবস্থা এখানে আছে কত? পারক্সাইডে অক্সিজেনের জারণ অবস্থা কত আছে, আর উৎপন্ন অক্সিজেনের জারণ অবস্থা কত হয়? একটু লক্ষ্য করো তো দেখি, এটা তোমরা বলতে পারো কিনা। আবার বলতেছি যে হাইড্রোজেন পারক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত আছে, আর যখন বিক্রিয়া শেষ করে, আর বিক্রিয়া শেষ করার পরে অক্সিজেনের জারণ অবস্থা কত হয়, সেটা একটু কমেন্ট করো তোমরা, আমি একটু দেখবো তোমাদের এটা হয়েছে কিনা।
হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত আছে? H2O2, তার থেকে O2 হয়েছে, তার মানে H2O2 এর মধ্যে যদি আমরা করি তাহলে 1 ইন্টু হাইড্রোজেনেরটা হচ্ছে, হাইড্রোজেন কয়টা? 2টা, দিলাম 2 প্লাস x ইন্টু 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত? -1। তার মানে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান আছে কত? -1। আর অক্সিজেন যখন দ্বিপরমাণু অণু গঠন করে তখন সেটা 0 হয়, তার মানে -1 থেকে 0 হয়। তার মানে এইখানে পারঅক্সাইড আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন গঠন করে, সবসময় ধনাত্মক আয়ন গঠন করবে এই কথাটা বলা যাবে না। তার মানে কত থেকে কত হয়? -1 থেকে 0 হয়। অক্সিজেনের জারণ মানটা এখানে -1 থেকে কত হয়? 0 হয়। তো আমরা জারক বিজারকের একটা প্রশ্ন করছিলাম যে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাতলা অবস্থায় বিক্রিয়া আমরা যদি ব্যবহার করি, জারক বিজারণ বিক্রিয়ায় ব্যবহার করি, তাহলে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ওই নাইট্রিক অ্যাসিডকে ব্যবহার করা যায় না কেন? তাহলে কোয়েশ্চেনটা আমার মনে হয় তো সবাই বুঝতে পারছো যে নাইট্রিক অ্যাসিডকে মাধ্যম হিসেবে কেন ব্যবহার করা যায় না। আসলে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক সকল অ্যাসিডগুলা তীব্র অবস্থায় বা গাঢ় অবস্থায় জারক হিসেবে আচরণ করে, কিন্তু নাইট্রিক অ্যাসিড একমাত্র অ্যাসিড যেটা মৃদু বা পাতলা যাই হোক না কেন যে কোনো অবস্থায় সে কি করে? জারক হিসেবে আচরণ করে। তাহলে এখানে তো যদি আমরা হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে নাইট্রিক অ্যাসিড দিতাম, তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় এখানে জারক আছে K2Cr2O7, এখানে আরেকটা জারক নাইট্রিক অ্যাসিড, তাহলে দেখা যেত K2Cr2O7 এর সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলতো। তার মানে নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক। এগুলা সকল বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে? ওই ধাতুর অ্যাসিড গঠন করতে পারে। এই জন্যই কিন্তু আসলে নাইট্রিক অ্যাসিডকে আমরা কি করতে পারি না। হ্যাঁ, অনেকেই তোমরা করছো -1 থেকে 0 হয়, ঠিক আছে, অনেকেই তোমরা আসলে কমেন্ট করতেছো। আমি এই মোবাইলটা একটু আজকে ডিস্টার্ব করতেছে, আমি সরাসরি কমেন্টগুলো দেখতে পারলাম না, যার কারণে। আচ্ছা ঠিক আছে, আমি পরে হলো দেখবো, অবশ্যই দেখবো, তোমরা একটু কমেন্ট করতে থাকো, বিষয়গুলো আমার সাথে থাকো। আসো আমরা আরেকটা রিয়াকশন দেখি। আরেকটা রিয়াকশন কি দেখবো? এখানে থার্ড রিয়াকশনটা সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, এই যেটা, তার সাথে আয়োডিন অধাতু কিন্তু এই ক্ষেত্রে মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়াই বিক্রিয়াটা হয়। তাহলে আমরা এটা আসলে একবারেই বিক্রিয়াটা করতে পারবো, শর্টকাটে আমরা শিখবো। তার আগে এখানে বলো তো সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান কত আছে? সোডিয়াম থায়োসালফেট যখন গঠন করে সালফারের জারণ মান কত থাকে একটু বলার চেষ্টা করো, তাহলে এটা তুমি বের করতে পারবা, দ্রুত বের করতে পারবা এই সালফারের জারণ মান কত থাকে। আচ্ছা, এখানে বিজারক হচ্ছে এটা, আর অধাতুগুলো হচ্ছে জারক। তাহলে লিখি এখানে বিজারক হচ্ছে S2O3 2-, সোডিয়ামটা যেহেতু দর্শক আয়ন এই জন্য সোডিয়ামটাকে আমরা লিখলাম না, থায়োসালফেট আয়ন লিখলাম। তারপরে জারক কোনটা? তাহলে জারক লিখবো কাকে? জারক হচ্ছে আয়োডিন। তাহলে এটা নিরপেক্ষ অণু থাকে। তাহলে অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ জারণ কার ঘটবে? বিজারকের S2O3 2-। একটু এটা সম্পর্কে আমরা মনে হয় বিস্তারিত আলোচনা করার সুযোগ ছিল না। এই সোডিয়াম থায়োসালফেট S2, এখানে লিখলে মনে হয় একটু সমস্যা হতে পারে, S2O3 2-, এটার জারণ মান 2++2 আছে। এটার 2 মূল কি করবে? 2 মূল ডাইমার গঠনের জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করে ডাইমার গঠন করবে, S4O6 2-, অর্থাৎ থায়োনেট গঠন করবে, অর্থাৎ এখানে 2.5 জারণ অবস্থা হবে। জারণ অবস্থা লিখলে কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে, কারণ কি আমরা জারণ সংখ্যা জানি যে ওই চার্জিত অবস্থাটাও প্লাস মাইনাস না দিলে আমরা বিজারণ অবস্থা বুঝবো না, বিজারণ হয়েছে না জারণ হয়েছে সেটা বুঝবো না। তাহলে চিহ্ন মাস্ট বি দিতে হবে। তাহলে এইখানে এটা একটু আয়ত্ত করতে হবে, একটু মুখস্থই রাখতে হবে যে 2 মূল থায়োসালফেট আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে থায়োনেট আয়ন গঠন করে, অর্থাৎ এই যে 2 দ্বিগুণে 4 3 দ্বিগুণে 6 থায়োনেট আয়ন গঠন করে, এই বিষয়টা মনে রাখতে হবে। আর আমরা জানি যে অধাতব পরমাণু সমূহ বা আয়োডিন 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা আয়োডাইড গঠন করে। তাহলে এইভাবেই আমরা বিক্রিয়াটা লিখতে পারবো। তাহলে আসো দেখি এই বিষয়টা আবার একটু তোমরা কমেন্ট করে লিখতে থাকো আর আয়ত্ত করতে থাকো যে 2 মূল থায়োনেট 2টা ইলেকট্রন ত্যাগ, 2 মূল থায়োসালফেট 2টা ইলেকট্রন ত্যাগ করে 1 মূল থায়োনেট গঠন করে। তাহলে বলো দেখি কি বলছি, তোমরা একটু চেষ্টা করো। 2 মূল থায়োসালফেট 2টি ইলেকট্রন ত্যাগ করে 1 মূল থায়োনেট গঠন করে।
1 মোল থায়োনেট গঠন করে, তখন জারণ অবস্থা 2 থেকে 2.5 হয়। তার মানে অর্ধ জারণটা কি, এই যে থায়োসালফেট আয়ন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা ইলেকট্রন, কয়টায় মিলে 2টায় ত্যাগ করে কি ডাইমার, এস ডাই মানে 2, মার মানে অণু, 2 অণু একত্রে থাকবে। তার মানে এই S4 ও কত 6 2- আয়ন গঠন করবে। তারপরে অর্ধ বিজারণ, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমরা আগামী দিন ব্যবহার করব। তাহলে অর্ধ বিজারণটা কি, আয়োডিন, আয়োডিন হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 2টা আয়োডিন তো দ্বিপরমাণুক, তাহলে এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা I- গঠন করবে। তাহলে আসো দেখি বিক্রিয়াটা এখন, এটা মাধ্যম ছাড়াই বিক্রিয়া করবে। এই জারক পদার্থগুলা পদার্থ যদি জারক হিসেবে আচরণ করে তখন মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে এই ক্ষেত্রে কি হইতেছে বলো দেখি, 2 মোল S2O3 2- ইলেকট্রন ইলেকট্রন সমতা অটোমেটিক্যালি হয়ে গেছে, প্লাস I2 বিক্রিয়া করে কি উৎপন্ন করব, S4O6 2- প্লাস 2I-। তাহলে এখন এখানে যদি আমরা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করি, এই থায়োসালফেটটা কার সাথে যুক্ত ছিল, সোডিয়াম থায়োসালফেট, এই যে Na2S2O3, কিন্তু এখানে 2 মোল ছিল, তাহলে এটা সামনে 2 মোল দিতেই হবে। আর এই 2 কেন দিলাম, অনেকেই প্রশ্ন করতে পারো স্যার এই 2 সামনেরটা দিলেন কিন্তু এই 2 কেন দিলেন, এই যে দেখো থায়োসালফেটের জারণ অবস্থা যে এখানে থায়োসালফেট আয়নের জারণ অবস্থা -2, এই জন্য 2 দিলাম। প্লাস আয়োডিন তো নিরপেক্ষ, তাহলে আয়োডিন আয়োডিনই থাকবে। এখানে থায়োনেট গঠন করবে, অবশ্যই এটা ঋণাত্মক আয়ন, তার মানে ঋণাত্মকটা নিঃসন্দেহে ধনাত্মকের সাথে যুক্ত হবে, অর্থাৎ সোডিয়ামের সাথে যুক্ত হবে। তাহলে এটার জারণ অবস্থাও কত, 2, তাহলে S4O6, এটা কয়টা, একটা, তাহলে একটাই লিখবো। আর এখানে আয়োডাইডটি কি করবে, অবশ্যই অ্যানায়ন, তাহলে অ্যানায়নটা ক্যাটায়নের সাথে লবণ গঠন করবে NaI, কিন্তু কয়টা, 2টা। দেখো অটোমেটিক্যালি তোমার সমতাটা মিলে গেছে। তাহলে এইভাবেই আমরা এই বিক্রিয়াটাও পড়তে পারি বা এটাও আমাদের কাজে দিতে পারে। তাহলে এখানে জারণ অবস্থা কত হয়েছে, হয়েছে তোমার কি 0 থেকে, এখানে আয়োডিনের জারণ অবস্থা পরিবর্তন হয়েছে 0 থেকে -1, তার মানে মাইনাস হয়েছে, কমছে। আর এটা কি আমরা ওই 2+ থেকে হয়েছে কত, সালফারেটটা 2+ থেকে হয়েছে, সালফারেটটা কত 2.5, তার মানে ওই যে আমরা বলছিলাম জারণ মান ভগ্নাংশ হতে পারে, এইভাবে ভগ্নাংশ রূপে পরিবর্তনও হতে পারে। তার মানে ওই জারণ ঘটছে মানে এই জারণ সংখ্যার বারণ ঘটছে। তো আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, জারণ মানে ছারণ, জারণ সংখ্যার বারণ, এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাকে কাজে দিবে। জারণ বিজারণটাকে অনেকেই আসলে অনেক ঝামেলা মনে করে আসলে অ্যাভয়েড করতে চায়, কিন্তু এর চেয়ে মজার বা এর চেয়ে 100% পিওর টপিক কেমিস্ট্রিতে খুব কম সংখ্যকই আছে। তাহলে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো। তাহলে আমরা আর একটা রিয়াকশন করব, তার মানেই তোমাদের গত দিন ক্লাসে যা রিয়াকশন করাইলাম, আজকে যা ক্লাসে রিয়াকশন করলাম, এর বাইরে তোমাদের বইয়ে খুব একটা নাই, 2-1টা থাকতে পারে, এগুলা আরো বেশি সহজ দিকে আমি করাইলাম না। হ্যাঁ, এইগুলা তুমি এমনিতেই পারবা। তাহলে এখানে জারক বিজারক চিহ্নিত করবা। দেখো হ্যালোজেন কিন্তু জারক, কিন্তু হ্যালাইড কিন্তু বিজারক, হ্যালোজেন জারক কিন্তু হ্যালাইড বিজারক। তাহলে এখানে হ্যালাইড আছে, হ্যালাইড আমরা জানি ক্লোরিনের ডিসপ্রপোর্শন বিক্রিয়া আছে। ডিসপ্রপোর্শন বিক্রিয়া মানে কি, ওই যে জারণ বিজারণ একসাথে ঘটে এরকম বিক্রিয়া, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন ঘটাতে পারে। তাহলে এখানে বিজারক, বিজারক কোনটা, বিজারক হচ্ছে Cl-। তাহলে এখানে জারক কোনটা, কপার 2+। তাহলে একটু লক্ষ্য করো তো, কপার আস কপার ইক, তোমরা 9-10 বা তারও আগে সময় থেকে এই কপার আস ইক সম্পর্কে করে ফেলছো, জেনে ফেলছো। একটু বলো তো দেখি কপার আসের জারণ অবস্থা কত আর কপার ইকের জারণ অবস্থাটা কত, একটু জানাও আমাকে। কপার আয়নের আস ইক জারণ অবস্থার মধ্যে কোনটা কত সেটা একটু দেখাও। তো এই ক্ষেত্রে আমরা একটু জেনে নেই ক্লোরিন কি করে, ক্লোরাইড আয়ন, ক্লোরিন বললে ভুল হবে। তো ক্লোরাইড আয়নটা কি করে, তার বাহিরে আয়ন অবস্থায় একটা ইলেকট্রন আছে, সেটা ছেড়ে দিয়ে হ্যালোজেন পরমাণুতে রূপান্তরিত হয়। তো এখানে আমরা জানি হ্যালোজেন পরমাণু দ্বিপরমাণুক। অনেকেই ইমরান বলতেছে 2 আসলে প্লাস না মাইনাস না দিলে হবে না, আসলে প্লাস মাইনাস দিতে হবে। তো বলতেছো 2+, কি এটা ইক না আস সেটা একটু জানাও তো দেখি। কপার আস মানেই স্বল্প, স্বল্প মানে হচ্ছে +1, আর ইক মানে হচ্ছে দীর্ঘ, সেটা কত, তাহলে 2+। তাহলে একটু কমেন্ট করে জানাও দেখি তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে এখানে যেহেতু 2+ আছে, সর্বোচ্চটা আছে, তাহলে সর্বোচ্চটাকে আমরা সর্বনিম্নটাতে যে নিতে চাইলে কি করতে হবে,
ইলেকট্রন গ্রহণ করাতে হবে আর ক্লোরাইডে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে অর্ধজারণটা আমরা লিখি অর্ধজারণ। তাহলে অর্ধজারণ কার ঘটবে? Cl মাইনাস। তাহলে Cl মাইনাস কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত হবে। তো আমরা তো এখানে জানি যে ক্লোরিনগুলা বা হ্যালোজেনগুলা দ্বিপরমাণু, তাহলে এনে Cl2 গঠনের জন্য 2 মূল ইলেকট্রনে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তারপরে অর্ধবিজারণটা কি ঘটবে? অর্ধবিজারণ আমরা ইনশাল্লাহ আগামী দিন ম্যাথ করবো এগুলার। তারপরে এখানে অর্ধবিজারণ কার ঘটবে? কপার 2+। তাহলে কপার 2+ কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটা, কারণ আর একটা সুস্থিত জারণ অবস্থায় যাবে, সেটা হলো কপার প্লাস। তাহলে এই জন্যই কিন্তু কপার সালফেট বা কপার 2+টা জারক হিসেবে আচরণ করে। তো তোমরা আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। তো ইলেকট্রন যদি সমতা করতে চাই তাহলে এটাতে কত দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে গুণ দিয়ে এখন আমরা যদি যোগ করি তাহলে 2টা Cl মাইনাস 2টা কপার 2+ এর সাথে বিক্রিয়া করবে, ইলেকট্রন ইলেকট্রন বাদ, Cl2 প্লাস 2 Cu প্লাস Q+। তাহলে এখানে প্রয়োজনীয় আয়ন যদি সরবরাহ করতে চাই তাহলে প্রয়োজনীয় আয়ন সরবরাহ করলে কি হবে? এখানে এটা কোথা থেকে আসছিল? সোডিয়াম ক্লোরাইড। তাহলে দিলাম সোডিয়াম ক্লোরাইড, সামনে কত আছে? 2, দিলাম 2 প্লাস এটা আসছিল কই থেকে? কপার সালফেট CuSO4। এটা 2টা একটু পরে দেই, কেন দেই একটু পরেই বুঝবা। তাহলে এখানে কপার সালফেট, তাহলে কপার সালফেটটা কোথেকে আসছিল? 2 মোল কপার থেকে। এখানে কি হয়ে গেছে? ক্লোরিন পরমাণু, তাহলে ক্লোরিন পরমাণু হয়ে গেল। আর এই কপারটাও তো এখনো ধনাত্মকই আছে, ইলেকট্রন বিজারণ করার মাধ্যমে সে তো ঋণাত্মক হয় নাই, তার মানে সে ওই লবণের অ্যানায়নটার সাথে যৌগ গঠন করবে। তার মানে কপার ক্লোরাইড কিন্তু এটা একক অণু হিসেবে থাকে না, ডাইমার হিসেবে থাকে। তাহলে হবে Cu2 Cl2। তার মানে এখানে Cl কয়টা হয়েছে? 2টা, আর এখানে 2টা, কয়টা হয়ে গেল? 4টা, 4টার জন্য 4 মোল। তাহলে সোডিয়ামটা 2 মোল ব্যবহার করছি, সোডিয়াম তো ব্যবহারই করি নাই, ক্লোরিনটা ব্যবহার করে ফেলছি। তাহলে সালফেট রয়েছে, সোডিয়াম রয়েছে, সোডিয়াম আর সালফেট মিলাই হবে কি? সোডিয়াম সালফেট। এখানে আমার কয় মোল হবে? 2 মোল, কারণ কি সালফেট 2 মোল আছে, সোডিয়াম 4 মোল আছে, তাহলে 2 দুগুণে 4, এই যে 4 মোল। একটু ব্যাপারটা আবার করব আমি, এই বিষয়টা তোমাদের অনেকেই বুঝছো না, মানে 90% বুঝছো না, 10% বুঝতে পারো যারা আগে থেকে একটু ধারণা নিয়ে রাখছো। আবার একটু আমি বলি, তাহলে এখানে এই ক্লোরাইড আয়নটা কোথা থেকে আসছিল? নিঃসন্দেহে সোডিয়াম ক্লোরাইড থেকে। তাহলে এটা লিখে ফেললাম সোডিয়াম ক্লোরাইড। সংখ্যাটা লিখবো না কেন? এখানে যে ক্যাটায়নটা আছে সেটাও হ্যালোজেনের সাথেই লবণ গঠন করে, এই জন্য হ্যালোজেনের সংখ্যাটা এদিক এদিক হইতে পারে যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া হয়। তারপরে এখানে কপার 2+ আয়নটা কই থেকে আসছিল? কপার সালফেট, তাহলে লিখলাম CuSO4 এটা। তাহলে এখানে ক্লোরিন তো মুক্ত হয়ে গেল, আর Q+ আয়নটা এটাও এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে লবণ গঠন করবে। তাহলে এটা CuCl একযোজিত CuCl, কিন্তু এটা 2 অণুটা এরকম ডাইমার হিসেবে থাকবে, কপার ক্লোরাইড ডাইমার গঠন করে। তাহলে এখানে 2টা ক্লোরিন হলো, এখানে 2টা, 4টা। তাহলে এখানে ক্লোরিন 2টা থাকলেও এখানে কয়টা ব্যবহার করতে হবে? 4টা ব্যবহার করে ফেললাম। কপারের যোজনী সমান হয়ে গেছে, কিন্তু বাকি আছে কি? সোডিয়াম আর সালফেট। তাহলে সোডিয়াম আর সালফেট মিলে কি উৎপন্ন করে? সোডিয়াম সালফেট। কিন্তু সালফেট কয়টা আছে? 2টা, তাহলে সামনে 2 মোল দিতে হবে। অটোমেটিক্যালি সোডিয়াম 4টা ছিল, 2 দুগুণে 4 মিলে গেছে। এভাবেই আমরা সমতা করতে পারি। তোমাকে হাজার হাজার বিক্রিয়ার কথা আমি আবার বলতেছি, হাজার হাজার বিক্রিয়ার কথা বলবো না, এই কয়টা বিক্রিয়াই একটু করো। আমাদের টাইম ডিউরেশনটা একটু কমায় দেওয়া হয়েছে, এই জন্য ক্লাসটা রান করতে পারলাম না আমি। তোমরা এই পর্যন্তই কাজ করে রাখো। আমার সাথে দেখা হচ্ছে আগামী দিন। তোমরা কোনো প্রবলেম আছে কিনা প্রবলেমগুলো জানাও, আর প্রবলেম না থাকলেও সেটা জানাও, যে তাহলে স্যাটিসফ্যাকশন চলে আসে যে আসলে তোমরা বুঝতে পারছো। আমরা এই 4টা রিঅ্যাকশন করার চেষ্টা করছি, আমরা একটু তাড়াহুড়াই করতেছি কারণ আমার সময়টা একেবারেই চলে গেছে। তো আমরা এই বিষয়টা নিয়ে আগামী দিন অঙ্ক করতে নিয়ে আসবো। তোমরা অঙ্কটা হয়তো এক ক্লাসে এত কম সময়ে শেষ করা যায় কিনা চেষ্টা করব আমি। তো সামনে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে।